আমরা আজকে কথা বলবো প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি নিয়ে। যে আমার পরিচয় তো জানাই আছে, তাও আরেকবার দিচ্ছি। আমি ডক্টর শর্মিলা আক্তার সুমি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। তো প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বলতেই মানে প্লাস্টিকটার সাথে রিকনস্ট্রাকটিভটা তো ওভাবে আসলে করা হয় না, সবাই প্লাস্টিক সার্জারি বলে, এবং প্লাস্টিক সার্জারি বলতেই তাদের মনে হয়, সবার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা বুঝি একেবারেই কসমেটিক সার্জারি। মানে আদিকাল থেকে অনেক দিন আগের থেকে মনে হয় প্লাস্টিক সার্জারি মানে কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি। এটা এইরকম ভাবে মনে হয় যে সেটা সেটা এরকম ভাবেই মনে হয় যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে সুন্দর করার যে সার্জারি। সো এইটা নিয়ে আমরা যদি একটু দেখি যে আসলে ব্যাপারটা কি, আসলে কি প্লাস্টিক সার্জারি বলতে শুধুমাত্র কসমেটিক সার্জারি বোঝায়, না মানুষকে সুন্দর করাই বোঝায়, না আরো কিছু বোঝায়। তো সেটা যদি আমাদের দেখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বুঝতে হবে একটু পিছন থেকে। তার আগে আমি একটু ক্লাসের লার্নিং অবজেক্টিভটা বলে নিচ্ছি, কারণ হচ্ছে যে যে কোনো ক্লাসেই আসলে যদি কি পড়বো আমরা সেটা যদি আমাদের মাথায় থাকে, বা কি জানবো আমরা সেটা যদি মাথায় থাকে, তাহলে অনেকটাই সুবিধা হয়, এই কারণে যে ফোকাস থাকা যায়। তো লার্নিং অবজেক্টিভ হিসেবে আমরা প্রথমেই ক্লাসটাকে আসলে দুটো ভাগে ভাগ না করে, আজকে আমার কোনোই উপায় ছিল না, কারণ অনেক লম্বা, কিন্তু আমি চাই না বোর করতে। সে কারণে একটা হচ্ছে যে হিস্টোরিক্যাল কনটেক্সটটা একটু বুঝতে হবে, প্লাস্টিক সার্জারি স্পেকট্রামটা একটু জানতে হবে, রিলেভেন্ট অ্যানাটমিটা যেমন জানতে হবে, তার সাথে একটু জানতে হবে গ্রাফট। এটুকু মাত্র অর্ধেক। নেক্সট ক্লাসে আমরা যাব প্রিন্সিপালস অ্যান্ড ইউজ অফ ফ্ল্যাপ, কিভাবে প্লাস্টিক সার্জারির কমপ্লেক্স ডিফেক্টগুলো ম্যানেজ করা হয়, প্লাস্টিক সার্জারি কি কি ডিভিশন এবং ফিচার। তো এটা আমি ডেফিনেটলি প্লাস্টিক সার্জারির বই থেকে বা প্লাস্টিক সার্জারির জন্য একেবারে প্লাস্টিক সার্জারি স্টুডেন্টদের জন্য করেছি তা না, এটা একেবারে এক্সেসের জন্যই করা। কারণ হচ্ছে যে এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশন অথবা প্লাস্টিক সার্জারি স্টুডেন্টদের জন্য অনেক অনেক পড়তে হয়, এবং অনেক অন্য রকমের। এটা যেখানে শেষ হয় ওখানে ওটা শুরু হয়। তো এটা আমার পুরোপুরি হচ্ছে বেইল্যান্ড ল্যাবস থেকে তার সাথে কিছুটা অ্যাড করা, এবং একেবারে গ্রাজুয়েশনের জন্যই যে প্রশ্নগুলো আসতে পারে বা যে জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে তার উপর ডিপেন্ড করে বানানো। তো হিস্টোরিক্যাল কনটেক্সটে যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে যেটা হিস্টোরিক্যাল কনটেক্সটে মানে প্রথমেই যে কেউ জিজ্ঞেস করবে হোয়াইট ইজ প্লাস্টিক সার্জারি, কেন অন্য কোনো সার্জারি না, প্লাস্টিক কেন? তো প্লাস্টিক শব্দটা এসেছে যেটার মানে হচ্ছে প্লাস্টিকোস। এই প্লাস্টিকোস শব্দটার থেকে এসেছে, যার মানে হচ্ছে টু মোল্ড ও রিশেপ। মোল্ড মানে হচ্ছে একেবারে কাদা মাটির তালটা যেই রকম ভাবে করা যায়, একেবারে কাদামাটি এই তালটাকে যে কোনো দিকে ঘুরিয়ে বা একটা নতুন কিছু তৈরি করা যায়, ঠিক সেই রকম ভাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাচ্চারা প্লেডো দিয়ে খেলছে, প্লেডো দিয়ে ঘর বানাচ্ছে, আবার ওটা দিয়ে বার্গার বানাচ্ছে, আবার ওটা দিয়ে কিছু না কিছু বানাচ্ছে। তো এইরকমই বিষয়টা কিছু তৈরি করা বা রিশেপ করা, প্লাস্টিক সার্জারি শব্দটা সেখান থেকেই এসেছে। এখন এটা আরেকটা অবশ্য বলা হয় যে এখন যে প্লাস্টিকের কথা বলা হয়, প্লাস্টিকের যে জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো তো একরকম সেরকম মোল্ডিং এর মাধ্যমেই তৈরি হয়। তো আদিকালের প্লাস্টিক সার্জারিও যদি দেখা যায়, সেখানেও কিন্তু সৌন্দর্য বর্ধনের বিষয়টা ছিল না। সেখানে মূলত ছিল প্লাস্টিক সার্জারির বিভিন্ন টেকনিক ইউজ করে মানুষের শরীরের যে ধরনের সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো রিস্টোর করা, যাতে ফর্ম এবং ফাংশন ফিরে আসে। তো এইরকম যদি হয় তাহলে একটু দেখতে হবে কি কি সমস্যার কারণে হয়ে থাকে। এক হচ্ছে যে বডি ড্যামেজ হতে পারে ইনজুরি দিয়ে, সেটা বার্ন দিয়ে হতে পারে, ট্রমার মাধ্যমে হতে পারে,
সেকেন্ড ছবিতে আমরা দেখি ক্যান্সারের মাধ্যমে হতে পারে। তৃতীয় ছবিতে যদিও আমরা একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি, কিন্তু তার কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবেই কিন্তু ঠোঁট ঠোঁট এবং তালু কাটা, সেখান থেকেই তার কনজেনিটাল লস। সো প্লাস্টিক সার্জারির হিস্টোরিক্যাল কনটেক্সটেও দেখা যায় মূলত এই জায়গাগুলোতেই প্লাস্টিক সার্জারি কাজ করতো বা কাজ করেছে। কিন্তু আরেকটু ডিটেলসে যদি আমরা যাই, সেটা হচ্ছে আরো পিছন দিকে যখন কাজ শুরু হয়েছে তখন এটা, তো আরো পিছন দিকে যদি যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে ইন ডিস্টেন্ট পাস্ট, মানে এই ওন্ড বা ক্ষত শুকানোর অন্য কোনো কিছু তেমন কিছু ছিল না। হ্যাঁ, তেমন কিছু ছিল না বলতে বুঝাচ্ছি যে হিস্ট্রিতে দেখায় না যে ওন্ড শুকানোর জন্য কোনো ধরনের কোনো করা হয়েছে, রিলেটেড কোনো স্টিচিংও দেয়ার হিস্ট্রি নেই। তাহলে এনসিয়েন্ট ইজিপ্টে সেই 1650 বিসি পর্যন্ত কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। প্যাপিরাসে একটু রেকর্ড আছে যে প্রায় 48টা প্রসিডিউরের কথা, কিন্তু তখনও নাইফ ছিল না, তখনও কোনো ধরনের কোনো সুচার ম্যাটেরিয়াল ছিল না, শুধুমাত্র হানি আর গ্রিজ ইউজ করা হতো, আর অ্যাডহেসিভ স্ট্রিপ ইউজ করে সেটাকে কাপড়ের অ্যাডহেসিভ স্ট্রিপ ইউজ করে সেটাকে লাগিয়ে রাখা হতো, কিন্তু কোথাও কোনো সেলাইয়ের ব্যবস্থাও ছিল না। সো মেসোপটেমিয়া যে আমরা ছোটবেলায় পড়তাম টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর পাড়ে, সেই ক্ষেত্রেও সার্জারির কোনো মেনশন নেই। তাহলে প্রথম আমরা সার্জারি বা প্লাস্টিক সার্জারির মেনশন পাই কোথায়? একজন ইন্ডিয়ান যার নাম হচ্ছে সুশ্রুতা, তিনি হচ্ছে বিশ্বের প্রথম প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, এবং এটাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, ফাদার অফ প্লাস্টিক সার্জারি। সুশ্রুতা একজন ইন্ডিয়ান ফিজিশিয়ান ছিলেন এবং তার আর্লিয়েস্ট ওয়ার্কগুলো সেইভাবেই মূল্যায়িত হয়। গ্রিসেও তেমন কিছু দেখা যায়নি, রোমেও তেমন কিছু দেখা যায়নি। তো বার্থ অফ প্লাস্টিক সার্জারি যদি আমরা বলি, তাহলে সেটা বলা যেতে পারে যে একেবারে রেনেসাঁসকালীন সময়ে তাগলিয়াগুচি এবং লিওনার্দো দা ভিঞ্চির কিছু কাজ পাওয়া যায়। 19th সেঞ্চুরিতে সাবাতিনি, অ্যাবে, তানসিনি, ম্যানকট এদের কিছু কাজ পাওয়া যায়। আর বলা যেতে পারে যে কোনো যুদ্ধই হলো সার্জারির একটা বড় কাজ, মানে বড় এসপেক্ট কাজ করার জন্য। এবং সেখান থেকেই দেখা যায় যে প্লাস্টিক সার্জারির যে ফাদার বলা হয় হ্যারল্ড গিলিস, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1917 সালে তিনি প্রথম দেখা যায় যে ফাউন্ডার অফ প্লাস্টিক সার্জারি, মডার্ন প্লাস্টিক সার্জারি যে ফাদার অফ মডার্ন প্লাস্টিক সার্জারি। এখন হচ্ছে যেটি হ্যারল্ড গিলিস সেই সময় যুদ্ধের কারণে, বিভিন্ন আঘাতের কারণে বা বিভিন্ন ধরনের বোমা হামলা, বিভিন্ন অংশে ইনজুরি, এগুলোর উপর বিভিন্ন ধরনের কাজ উনি করে গেছেন এবং বিভিন্ন রিকনস্ট্রাকশনের কারণেই সেই সময় তার নাম হয় ফাদার অফ প্লাস্টিক সার্জারি। ইনি আসলে এনজিওজম একটা কনসেপ্ট যেটা প্লাস্টিক সার্জারি পুরো কনসেপ্টটাকে চেঞ্জ করে ফেলেছে। এই চেঞ্জ করার মাধ্যমে উনিও একটা বিশাল জায়গা লিগেন যে বিশাল জায়গা তৈরি করে রেখেছে, কিন্তু এটা আসলে প্রি ক্লিনিক মানে গ্রাজুয়েশন লেভেলে অত প্রয়োজন নাই বা ওনাকে না চিনলেও হবে। এখন কথা হচ্ছে যে সবাই যেটি বলে যে প্লাস্টিক সার্জারি স্কোপটা কোথায় বা কি কি করা হয় প্লাস্টিক সার্জারিতে। তো সেখানে আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পেকট্রামটা আসলে কোথায়। আমাদের অ্যাস্থেটিক সার্জারি নিয়ে যে ধরনের জানা শোনা বা উত্তেজনা, কিন্তু প্লাস্টিক সার্জারি ডিভিশন এই অ্যাস্থেটিক সার্জারি ছাড়াও আরো 7টা বা বলা যেতে পারে আরো বেশি। তো প্রথমত সবচাইতে বড় যেটি পরিচিত সেটি হচ্ছে বার্ন রিকনস্ট্রাকশন। দ্বিতীয়টি পরিচিত ট্রমা রিকনস্ট্রাকশন, মানে যে কোনো আঘাতের পরে যখন কেটে যায়, যখন মাংস উড়ে যায়, অথবা একেবারে কোনো জায়গায় ক্ষত তৈরি হয়, সেই জায়গায় যখন তৈরি করা হয় নতুন ভাবে, সেটা ট্রমা রিকনস্ট্রাকশন। ক্যান্সারের পরে
যখন ওই ক্যান্সারটা সেফ মার্জিন নিয়ে কাটা হয় তখন অনেক বড় একটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষতকে রিপেয়ার মানে পূরণ করার জন্য বা ভরাট করার জন্য যে সার্জারি, সেটার নাম পোস্ট ক্যান্সার এক্সিশন সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি। হ্যান্ড সার্জারি একটা বড় অংশ জায়গা জুড়ে আছে, কারণ হ্যান্ডে আছে আমাদের আমরা যারা কাজ করি সব মানুষ হাতের মাধ্যমে কাজ করি, হাতের মাধ্যমেই লেখালেখি করি, হাতের মাধ্যমেই আমরা দেখা যায় যে যারা ওয়ার্কার তারা কাজ করে, লেবার তারা কাজ করে। তো হ্যান্ডে এত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে, যেমন হচ্ছে হ্যান্ড সার্জারিতে মোটামুটি আমাদের অসংখ্য টেন্ডন, অসংখ্য নার্ভ এবং আছে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল, এই আর্টারি, ভেইন। এখন এই প্রতিটি পার্টের অনেক গুরুত্ব হাতটাকে একেবারে অ্যাক্টিভ রাখতে বা হাতের মাধ্যমে কিছু করতে। তো এই হ্যান্ড সার্জারিটা এর জন্য একটা আলাদা ডিসিপ্লিনের মতোই হয়ে গেছে প্লাস্টিক সার্জারি, বা বলা যেতে পারে আরেকটা ডিভিশন। কারণ হচ্ছে হ্যান্ড সার্জারির কাজগুলো অনেক সূক্ষ্ম, অনেক বেশি, অনেক ইলাবোরেটেড। আরেকটা হচ্ছে মাইক্রো সার্জারি। সেই মাইক্রো সার্জারিটা হচ্ছে বলা চলে যে মাইক্রো সার্জারি এমন একটা সার্জারি, সেটা হচ্ছে সব সার্জারিগুলোর একেবারে গঠনটাই চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ এক জায়গা থেকে আমরা টিস্যু সম্পূর্ণভাবে তুলে এনে আরেকটা জায়গায় রিপ্লেস করছি, একেবারে ব্লাড সার্কুলেশনটাকে নতুন ভাবে তৈরি করার মাধ্যমে। এছাড়াও অনেক সময় আমরা দেখি যে সম্পূর্ণ হাত ছিন্ন হয়ে গেছে অথবা সম্পূর্ণ আঙ্গুল কেটে গেছে, কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন সেটাকে আবার জোড়া দিতে হয়, এবং জোড়া দিতে গিয়ে দেখা যায় যে ব্লাড ভেসেল তৈরি করতে রিপেয়ার করা হচ্ছে বা অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, তারপরে টেন্ডন থেকে শুরু করে অনেক কাজ করতে হয়। মাইক্রো সার্জারি এরকম ডেলিকেট কাজগুলো করে থাকে। ব্রেস্ট সার্জারি, সেখানে শুধু ক্যান্সার না, ব্রেস্টের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় বা জন্মগতভাবে অনেক ধরনের ত্রুটি থাকে, অথবা অনেক নারী তার যে পরিবর্তনটা হয় সেটাকে চেঞ্জ করতে চায়, সেই রকমও ব্রেস্ট সার্জারির প্রচুর কাজ আছে। এই কারণে এটাও এখন একটা আলাদা ডিসিপ্লিন ডিভিশন প্লাস্টিক সার্জারি। আর যেটি আছে সেটা আমরা সবাই একটু আগে দেখেছি, যে কনজেনিটাল অ্যানোমালি, জন্মগতভাবে তার ঠোঁট কাটা, তালু কাটা, জন্মগতভাবে কান নিয়ে জন্মায়নি, জন্মগতভাবে মাসিকের রাস্তা নিয়ে জন্মায়নি, বা হাতের আঙুল জোড়া লাগা বা পায়ের আঙুল জোড়া লাগা, অসংখ্য ত্রুটি মানুষের থাকতে পারে। সেই কনজেনিটাল অ্যানোমালিগুলো নিয়ে যে সার্জারি করা হয় সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি সার্জারি। এখন আমরা যদি জানতে চাই প্রিন্সিপাল অফ প্লাস্টিক সার্জারি, সত্যি কথা বলতে গেলে প্লাস্টিক সার্জারিটাই হচ্ছে অসংখ্য প্রিন্সিপালসের সমারোহ। তো প্লাস্টিক সার্জারি বলতে একটা কোনো সার্জারি না, যেমন কোলেসিস্টেকটমি করতে হলে একটা সিস্টেম ধরে অপারেশন করে বের হয়ে আসি আমরা, অথবা 2টা বা 3টা প্রিন্সিপাল আছে। কিন্তু প্লাস্টিক সার্জারির অনেক অপারেশন এরকম ভাবেই করতে হয় যে এটা কি করা হবে বা কি সেটা আগে থেকে প্ল্যানও করা যায় না, বা আগে থেকে হয়তো কোথাও ওভাবে বিস্তারিত নেইও, কিন্তু আমাদেরকে প্রিন্সিপালগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের ওই অপারেশনগুলো করতে হয়। তো সেই রকম যদি আমরা জানতে চাই যে বেসিক বেসিক প্রিন্সিপালস কি প্লাস্টিক সার্জারি, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি বা বলা হয়ে থাকে 6টা বেসিক প্রিন্সিপালস আছে। সেটা হচ্ছে প্রথমেই যে ওনটা থাকবে সেটাকে অপটিমাইজ করা। অপটিমাইজ শব্দটা আসলে এত চমৎকার একটা শব্দ যে অপটিমাইজ দিয়ে আপনি অনেক কিছু ব্যাখ্যা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ওন্ড একটা আছে, সেটাকে আমরা কিভাবে অপটিমাইজ করি। সেটাকে অপটিমাইজ করি আমরা একেবারে যে ওনটা, সেখানে হয়তো ময়লা থাকতে পারে বা ডেব্রাইডমেন্ট করতে হতে পারে, সেখানে হয়তো বিভিন্ন ধরনের ডার্ট থাকতে পারে বা ডেড টিস্যু থাকতে পারে, নেক্রোস টিস্যু থাকতে পারে। তো অপটিমাইজ করতে হলে আমাদেরকে যেটা ওনটাকে এক্সিশন করতে হবে। এক্সিশন কি জিনিস? একেবারে ডেড টিস্যু ডেব্রাইডমেন্ট অর্থাৎ এক্সিশন করে আমরা একেবারে লিভিং টিস্যু অর্থাৎ সার্কুলেটিং ব্লাড সহ যে টিস্যু, হেলদি টিস্যু, সেই হেলদি টিস্যু সহ ওনটাকে রেডি করব। এটাকেই বলা হয় অপটিমাইজেশন অফ দ্য ওন্ড। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল, ওন্ড অর ফ্ল্যাপ মাস্ট হ্যাভ গুড ব্লাড সাপ্লাই।
মাস্ট হ্যাভ গুড ব্লাড সাপ্লাই, অর্থাৎ আমি ওনটাকে অপটিমাইজ করব যেটা, সেটাও ভালো ব্লাড সাপ্লাই থাকতে হবে। সাথে সাথে যে আমার ফ্ল্যাপ, এটাকে কভার করার জন্য যদি আমি কোনো ফ্ল্যাপ ডিজাইন করে থাকি, তাহলে সেই ফ্ল্যাপটা, অর্থাৎ যে জিনিসটা দিয়ে আমি ঢাকবো, সেটাকেও কিন্তু খুব ভালো ব্লাড সাপ্লাই থাকতে হবে। তাহলে 3 নাম্বারটা কি? প্লেসমেন্ট অফ স্কার। সবাই আশা করে যে একজন প্লাস্টিক সার্জন অপারেশন করবে, সেই অপারেশনে কোনো দাগ থাকবে না। যদিও আমরা এই কথাটা সবসময় বুঝিয়ে বলি যে যে কোনো অপারেশন হলেই দাগ থাকবে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি সেই দাগটা যত মিনিমাম হয়। এই মিনিমাম দাগটা করার জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে স্কার বা দাগটার প্লেসমেন্ট করতে হয়। এই প্লেসমেন্টগুলো সাধারণত আমরা দেখা যায় বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্রিজে ফেলার চেষ্টা করি, অথবা কখনো কখনো হেয়ার লাইন, অথবা কখনো কখনো দেখা যায় যে লাইন অফ আরএসটিএল এর প্যারালাল, বিভিন্ন ভাবে পদ্ধতিতে ব্যবহার করে এই প্লেসমেন্ট অফ দ্য স্কারটা করা হয়ে থাকে। এরপরে যেটা প্রিন্সিপাল, যে যে কোনো টিস্যু, মানে আমি যদি হাতের টিস্যুটা রিপ্লেস করতে চাই, তাহলে প্রথমেই যেটা করতে হবে লাইক উইথ লাইক টিস্যু, অর্থাৎ এই ধরনের কোনো টিস্যু দিয়েই সেটাকে রিপ্লেস করতে হবে। তো সেটা হতে পারে, মানে এটা সব সময় সম্ভব হয় না, কিন্তু চিন্তা করতে হবে বা শুরুটা করতে হবে সেইভাবে যে লাইক উইথ লাইক। এরপরে যেটা হচ্ছে মেটিকুলাস সার্জিক্যাল টেকনিক। প্রতিটা সার্জারি খুব মেটিকুলাসলি করতে হবে, অর্থাৎ আমি যে হিমোস্টেসিসটা করব সেটা সুন্দরভাবে করতে হবে, আমি যে সার্জিক্যাল সুচারিংটা করব সেটা যাতে খুব অ্যাট্রমাটিক ওয়েতে হয়, কোনোভাবেই টিস্যু ইনজুরিটা যাতে বেশি না হয়, এবং এই প্রতিটা টেকনিকই আসলে যে সুন্দর একটা আউটকাম পাওয়া যাবে সেটার উপর সাথে ডাইরেক্টলি রিলেটেড। এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে ডোনার সাইড কস্ট, অর্থাৎ আমরা সাধারণত কি করি, বড়লোক গরিবকে দেয়। এখন বড়লোক তো আর আজীবন বড়লোক থাকবে না, বা আমাদের শরীরে এমন কোনো জায়গা নেই যেটা দিতেই থাকবে। সো আমাদের যে যে জায়গা থেকে দেয়া হবে সেই জায়গাটারও সঠিক পরিমাণে যত্ন নিতে হবে বা চিন্তা করতে হবে। অর্থাৎ ডোনার সাইডটা আমি যেই জায়গা থেকে টিস্যু নিয়ে আমি যে রিসিপিয়েন্টে দিলাম সেই জায়গা আমার ঠিক হয়ে গেল, কিন্তু যে জায়গা থেকে নিলাম সেটা আবার ইনফেক্টেড হয়ে গেল বা সেখানে আবার নতুন করে ত্রুটি হলো, সেটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল না। সে কারণে আমাদেরকে সবসময় ডোনার কস্টটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে মেইনলি 6টা প্রিন্সিপাল। এই 6টা প্রিন্সিপালটা আমাদেরকে একেবারে মাথায় করে রাখতে হবে। এরপরে যদি আমরা যাই যে রিলেভেন্ট অ্যানাটমি এবং ফিজিওলজি। প্লাস্টিক সার্জারি বলতেই অনেকেই বুঝে থাকে যে এনারা স্কিনের সার্জারি করে, যদিও তা নয়, কিন্তু স্কিনের বা সাবকিউটেনিয়াস টিস্যুর রিলেভেন্ট অ্যানাটমি জানাটা খুবই জরুরি, কারণ স্কিন গ্রাফট একটা বড় অংশ জুড়ে আছে প্লাস্টিক সার্জারির। সেই বড় অংশটা বুঝতে হলে এই অ্যানাটমিটা ম্যান্ডেটরি। তো আমরা যদি একটু স্কিনের লেয়ার দেখি, স্কিনের লেয়ারটা হচ্ছে খুব সহজ, এপিডার্মিস, ডার্মিস, আমাদের বাইরের যে অংশ সেটা এপিডার্মিস, আর এপিডার্মিসের পরের লেয়ারটা ডার্মিস, তার নিচে হলো হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস টিস্যু। এখন এপিডার্মিস হচ্ছে একেবারে সবচেয়ে বাইরের লেয়ার, কিন্তু পাতলা। ডার্মিস তার ভেতরের লেয়ার, খুব দৃঢ়। এখন এপিডার্মিসের কোনো ব্লাড সাপ্লাই নেই। এপিডার্মিস কিভাবে বাঁচে? ডার্মিসের বা সাবকিউটেনিয়াস টিস্যু থেকে যে ডিফিউশন হয় সেটা থেকে বাঁচে। আর এখানে এপিডার্মিস আর ডার্মিসের মাঝে একটা সুন্দর লেয়ার দেখা যাচ্ছে, দুটো বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যে কোনো মেকানিক্যাল ড্যামেজ হলে পরে, অথবা আমরা যখন কেটে যায়, অথবা যখন কোনো ধরনের ক্ষত সুপারফিশিয়ালি তৈরি হয়, তখন ওখানে মাইক্রো অর্গানিজম যাতে ডার্মিসে না ঢুকে বা ভেতর থেকে ওয়াটার বা স্যালাইন লস না হয়, সেজন্য এই বেসমেন্ট মেমব্রেনটা কাজ করে থাকে। এবং এই এপিডার্মিস ডার্মিসের রিজেনারেটিভ অ্যাবিলিটি খুবই ভালো, এবং এগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় স্কিন অ্যাপেন্ডেজ প্রডিউস করে। এখন এপিডার্মিসের পরের যে লেয়ার যেটা বললাম ডার্মিস, ডার্মিস লেয়ারটা কিন্তু দুটা। এপিডার্মিস ছোট হলেও ওর 5টা লেয়ার, কিন্তু ডার্মিস বড় হলেও দুটা লেয়ার। দুটা লেয়ার মধ্যে একটা প্যাপিলারি আর একটা রেটিকুলার। এখন এই ডার্মিসে কিন্তু বিভিন্ন ধরনের
ক্যাপিলারি থাকে, নার্ভ এন্ডিং থাকে, ইলাস্টিক ফাইবার থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, যেগুলো আসলে মেকানিক্যাল স্ট্রেংথ দেয়, একই সাথে সেটা থার্মোরেগুলেশন করে, সেন্সেশন, মানে সম্পূর্ণ ফাংশনাল কাজগুলো মোটামুটি ডার্মিসের একটা বিশাল রোল আছে। এবং নতুনভাবে টিস্যু জেনারেট হওয়া বা ডার্মিসের কম্পোনেন্টও যদি কিছু থাকে সেখান থেকে আবার স্কিন তৈরি হওয়া, সেটাও পসিবল যদি ডার্মিস থাকে। এখন আমরা এপিডার্মিস ডার্মিস জানলাম, এই এপিডার্মিস আর ডার্মিসের ব্লাড সার্কুলেশনটা আসে কোথা থেকে? ব্লাড সার্কুলেশনটা আসে ইউজুয়ালি একটা বড় ভেসেলের কথা যদি আমরা চিন্তা করি, একটা নেমড ভেসেলের কথা চিন্তা করি, ধরলাম আমাদের হাতের রেডিয়াল আর্টারিটা কিন্তু একটা নেম ভেসেল, তাই না? রেডিয়াল আর্টারি থেকে দেখা যাবে অনেকগুলো পারফোরেটর বের হয়, পারফোরেটর মানে ছোট ছোট ভেসেল বের হয়, সেই ভেসেলগুলো আরো ছোট হয়, সাবকিউটেনিয়াস টিস্যুতে হয়, তখন তার কোনো নাম থাকে না। সেগুলো কোনোটাতে সেপ্টামে ঢুকে যায়, কোনোটায় মাসেলে ঢুকে যায়, ফাসাতে ঢুকে যায়, এবং সেটা আলটিমেটলি ছোট হতে 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 বিভিন্ন জায়গায় আমরা ছবিতে দেখতে পাচ্ছি পুরা গাছের পাতার ডাল 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 পাতার মতো হয়ে একেবারে বিভিন্ন জায়গায় তারা কোঅ্যানাস্টোমোসিস করছে, এবং তার মাধ্যমেই আলটিমেটলি সার্কুলেশন পাচ্ছে ডিফিউশনের মাধ্যমে একেবারে বাইরের যে লেয়ার সেটা। এখন আমরা গ্রাফট অ্যানাটমি জানতে গেলে প্রথমে তাহলে আমাকে গ্রাফটটা কি সেটা ডেফিনেশনটা জানতে হবে। স্কিন গ্রাফটটা আমি একটু আগে বললাম এপিডার্মিসের কথা, ডার্মিসের কথা। যে কোনো স্কিন গ্রাফটে এপিডার্মিসটা একটা পাতলা লেয়ার, সো এপিডার্মিস পুরাটাই থাকবে এবং বিভিন্ন অ্যামাউন্টের ডার্মিস থাকবে। এবং এই যে স্কিন আর ডার্মিস আমি তুলবো তখন কিন্তু এটার কোনো মানে এটা যখন এক জায়গা থেকে তোলা হয় তখন তার কোনো ব্লাড সাপ্লাই থাকে না। তাহলে আমরা যখন কোথাও তুলে যে কোনো ক্ষততে দিচ্ছি তখন সেখানে সে নতুনভাবে ব্লাড সাপ্লাই সংগ্রহ করছে। তাহলে স্কিন গ্রাফট ইজ এ টিস্যু অফ এপিডার্মিস অ্যান্ড ভেরিং অ্যামাউন্ট অফ ডার্মিস দ্যাট ইজ ডিচার্জড ফ্রম ইটস ওন ব্লাড সাপ্লাই অ্যান্ড প্লেসড ইন এ নিউ এরিয়া উইথ হুইচ ইস্টাবলিশ এ নিউ ব্লাড সাপ্লাই। তাহলে এখানে নিজস্ব কোনো ভাস্কুলারিটি থাকছে না, যে ভাস্কুলারিটি সেটা ওই ওন্ডের থেকে তৈরি হচ্ছে। তো এখন আমরা একটু আগে যেটা বললাম গ্রাফটের কথা, যে বিভিন্ন অ্যামাউন্টের ডার্মিস নেওয়া হয়, তার উপর ডিপেন্ড করে এটাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট আর একটা হচ্ছে ফুল থিকনেস স্কিন গ্রাফট। এখন স্প্লিট থিকনেস স্কিন গ্রাফটটা কিন্তু তিন ধরনের, থিন, মিডিয়াম, থিক। আর মিডিয়ামেরটাকে ইন্টারমিডিয়েটও বলা হয়। এই স্প্লিট থিকনেস, এবং এই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে যে থিনে এপিডার্মিসটা থাকে 5%, তারপর ইন্টারমিডিয়েটে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকছে, থিকে একটা লেভেল পর্যন্ত থাকছে, এবং যখন ফুল ডার্মিসটা সহ তোলা হয় তখন সেটাকে বলা হয় ফুল থিকনেস স্কিন গ্রাফট। তো এখন এই দুটার মধ্যে মানে অ্যাডভান্টেজটা কি, এখন কেন কোনটা দেয়া হয়? থিন যে স্প্লিট থিকনেস এটা খুব সুন্দরভাবে সাধারণত টেক করে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এটার সমস্যা হচ্ছে যে এটা অরিজিনাল স্কিনের মতো দেখতে সাধারণত হয় না, এবং এটা অত স্টেবল হয় না, এবং সেন্সেশনও আসতে খুব দেরি হয়, এবং দেখা যায় যে শুকানোর পরে এটা খুব টানতে থাকে এবং কন্ট্রাক্ট করতে থাকে। স্প্লিট থিকনেসের টা কিরকম হবে অ্যাডভান্টেজ, এটা ওটার থেকে একটু নর্মাল, মানে দেখতে ভালো লাগে এবং এটার কন্ট্রাকশনটা কম হয়, সেন্সেশনটাও ভালো আসে, কিন্তু এটাও যে শুকাতে এটার যে সুবিধা ওটার তা অসুবিধা, মানে এটার সার্ভাইভেলিটি অনেক সময় একটু কম হয় বা হিলিংটা একটু দেরি হয়। আর ফুল থিকনেসের সুবিধা হচ্ছে এটা যে দেখতে মোটামুটি বেশ সুন্দর হয়, এবং পরবর্তীতেও সেকেন্ডারি কন্ট্রাকশন মানে যে কুচকে আসা বা কন্ট্রাক্ট করার অ্যাবিলিটি সেটা অনেক কম, এবং যে কোনো ধরনের ট্রমা বা আঘাতে এগুলো স্টেবল থাকে, বেশ রেজিস্ট্যান্ট ওগুলোর ব্যাপারে, এবং সেন্সেশনটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক সময়ই পুরোটা টেক করে না, বা পুরো টেক করতে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় লস হয়, এবং এটার ডোনার সাইডটা কিন্তু
ক্লোজ করতে হয়, মানে একটা দাগ থাকছে এবং ডোনার সাইড কিন্তু খুব বেশি না, কয়েকটা লিমিটেড এরিয়া থেকে ফুল থিকনেস স্কিন গ্রাফট করা হয়। তো স্প্লিন থিকনেস স্কিন গ্রাফট এবং ফুল থিকনেস স্কিন গ্রাফটের ছবি যদি দেখি, আমরা দেখছি এখানে একটা মেশিন ব্যবহার করে স্কিনটা তোলা হচ্ছে। স্কিনটা তোলা হচ্ছে, এটা আমরা ডান পাশের যে ছবি সেটা যে একটা নাইফ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে হামবিস নাইফ। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ডার্মাটম। এই স্কিনটা তোলার পরে মেশার ইউজ করা হচ্ছে, অনেক সময় আমরা হাতেও মেশ করে থাকি। এছাড়াও যেটা করা হয় সেটা হচ্ছে স্কিনটা তোলার পরে আমরা এটাকে মেশ করে তারপর ওই উন্ডের সাথে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি বা এটাকে রিসারফেসিং করে দিচ্ছি। এটা হচ্ছে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট। তাহলে এখানে আমাদেরকে লাগছে কোনো একটা এক্সেসরি জিনিস, সেটা হয় ডার্মাটম অথবা এই হামবিস নাইফ। আর ফুল থিকনেস স্কিন গ্রাফট আমরা দেখা যাচ্ছে একজন ভদ্র লোকের কানের পিছন থেকে আমরা স্কিনটা নিচ্ছি। স্কিনটা আমরা নিচ্ছি হচ্ছে সার্জিক্যাল নাইফ ইউজ করে, এবং স্কিনটা তোলার পরে আমরা সেটাকে ডিফ্যাটেনিং করছি, অর্থাৎ ওটার সাথে যে সাবকিউটেনিয়াস টিস্যু বা ফ্যাট চলে এসেছে সেটা কেটে কেটে ফেলে দিচ্ছি। শুধুমাত্র স্কিনটা ডার্মিস এবং এপিডার্মিস থাকবে, একটু নীলচে টাইপের হবে, এবং যেটা লাইটের অপোজিটে রাখলে আলোটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে। ঠিক এইরকম অবস্থা একটা স্পেশাল টেকনিকে এই ফ্যাটগুলো ফেলে স্কিনটা প্রিপেয়ার করা হয়, এবং তারপর কিছু কিছু ফুটো, মানে মেশের মতো অত বড় বড় না, আমরা বলি উইন্ডো তৈরি করি, ছোট ছোট ফুটো তৈরি করি, সেটাকে উন্ডের উপরে লাগানো হয়েছে এবং তারপর একটা নন অ্যাডহারেন্ট ড্রেসিং দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফুল থিকনেস স্কিন গ্রাফট। এখন গ্রাফটটা টেক করে কিভাবে? আমরা দিয়ে দিলাম তাতেই কি এটা টেক করে যাবে বা লেগে যাবে? তা তো না। তো এটা নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এবং এই সায়েন্টিফিক ব্যাখ্যাটা অবশ্যই জানতে হবে। স্টেপস অফ গ্রাফট টেকিং। তাহলে প্রথম যখন আমরা স্কিনটাকে উন্ডের উপরে দিলাম, তার একটু পরেই দেখবেন ওটা ওখানে মনে হচ্ছে কি লেগে গেছে। এটাকে বলা হয়ে থাকে ফিব্রিনাস অ্যাডহেশন। একদম প্রথমেই যেটা হয়, যে কোনো জায়গায় কেটে গেলে যেমন ফিব্রিন আসে, সেই ফিব্রিনটা গ্রাফ থেকে রিলিজ হয়ে এই উন্ডের সাথে অ্যাডহারেন্ট হয়। এটাকে প্লাজমাটিক ইমবাইবেশন ফেজ বলা হয়। এর পরের ফেজটাকে সেটা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সাধারণত এখানে কোনো ব্লাড সার্কুলেশন থাকে না। এই ফিব্রিনাস অ্যাডিশন অ্যান্ড ইমবাইবেশনের মাধ্যমে রিসিপিয়েন্ট এরিয়া থেকে এই স্কিন গ্রাফটটা বেঁচে থাকে। নেক্সট সেকেন্ড স্টেপ সেটা হলো ইনস্কুলেশন অ্যান্ড ক্যাপিলারি রিগ্রোথ। এটা হয় 48 ঘন্টার পর থেকে শুরু হয়। এখানে ক্যাপিলারি যে বেডগুলো থাকে রিসিপিয়েন্টের বেডে, সেখান থেকে গ্রাফট ভেসেলগুলো তৈরি হতে থাকে এবং নিওভাস্কুলারাইজেশন হতে থাকে, এবং 48 থেকে 72 আওয়ার্স পরে যদি দেখা যায় গ্রাফটটাকে অনেক পিঙ্ক পিঙ্ক লাগে, এবং এই রিভাস্কুলারাইজেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় 3 to 5 ডেইসে। তখন কি হয়, গ্রাফটের যে সাথে ভেসেলের হোস্ট অর্থাৎ যে রিসিপিয়েন্ট বেড, সেটার এক ধরনের অ্যানাস্টোমোসিস তৈরি হয়, যেটাকে ইনস্কুলেশন বলা হয়, এবং নতুন ভাস্কুলার চ্যানেল তৈরি হয়, যেটা আস্তে আস্তে গ্রাফটের মধ্যে ঢুকতে থাকে, এটাকে বলা হয় নিওভাস্কুলারাইজেশন। এরপরে কম্বিনেশন হয় যে ওল্ড এবং নিউ ভেসেলের, এবং তারপরে ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হয়, কনভার্সন হয় ফিব্রিনাস অ্যাডহেশন, এবং একটা অ্যাঙ্কোরেজ তৈরি হয়। এটা সাধারণত 4 থেকে 5 দিনে। তো এই স্টেপগুলো জানলেই গ্রাফটের টেক ইট স্টেপ জানা হয়। কিন্তু আপনি কোথায় গ্রাফট দিবেন এইটা আপনাকে জানতে তো হবে। এখন বলা হয়ে থাকে গ্রাফট দিতে হবে যে জায়গায় স্কিন লস হয়েছে, সেটা ট্রমার জন্য হতে পারে, সেটা অপারেশনের জন্য হতে পারে, যে কোনো প্যাথোলজিক্যাল প্রসেসের জন্য হতে পারে। এমনকি দেখা গেল মিউকোসা লস হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ডিপলি, সেখানেও। কিন্তু কোথায় কোথায় গ্রাফট দেয়া যাবে না? যেই জায়গায় ব্লাড সাপ্লাই নেই, কারণ আমরা জানলামই হচ্ছে ব্লাডটা গ্রাফটটা সাপ্লাই পায় হচ্ছে রিসিপিয়েন্ট বেড থেকে। এখন যে জায়গায় ব্লাড সাপ্লাই নেই সেখান থেকে সে কিভাবে নিউট্রিশন পাবে? সো অ্যাভাস্কুলার রিসিপিয়েন্ট এরিয়ায় দেয়াই যাবে না। এখন অ্যাভাস্কুলার কোনটা? একটা বোনস আছে,
এক্সপোজ হয়ে কিন্তু তার কোনো পেরিওস্টিয়াম নেই, অর্থাৎ বোনসটা অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো কারণেই হোক অপারেশনের পরে বোনসটা এক্সপোজ হয়েছে, তার পেরিওস্টিয়ামটা মরে গিয়েছে, সেই জায়গায় বোনসের উপরে, এক্সপোজ বোনের উপরে আমি গ্রাফট দিতে পারবো না। কার্টিলেজ এক্সপোজ হয়ে আছে অনেকদিন ধরে, পেরিকন্ড্রিয়াম নেই, সেখানেও কোনো সার্কুলেশন নেই, সেখানেও আমি গ্রাফট দিতে পারবো না। টেন্ডন এক্সপোজ হয়ে আছে, তার কোনো প্যারাটেনন নেই, অর্থাৎ টেন্ডন যদি ফ্রেশ এক্সপোজ হয় তার গায়ে একটা গ্লিস্টেনিং লেয়ার থাকে যেটাকে প্যারাটেনন বলা হয়, তার উপরেও স্কিন গ্রাফট টেক করে। কিন্তু যেখানে টেন্ডন এক্সপোজ হয়ে আছে দিনের পর দিন, সে প্যারাটেননও ডেট হয়ে গেছে, হয়তো টেন্ডনও ডেট, তার উপরে গ্রাফট টিকবে না। এছাড়াও বলা হয়ে থাকে নার্ভ এবং ভেসেল এক্সপোজ থাকলে সেখানেও গ্রাফট দেয়া যাবে না। এছাড়াও কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন হচ্ছে ইনফেকশন, হেভিলি ইনফেক্টেড একটা ওন্ড, সেখানে স্কিন গ্রাফট দিলে সেটা না টিকার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বেশি হচ্ছে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস বলে একটা অর্গানিজম আছে যেটা ফিব্রিনটাকে অ্যাডিশনই হতে দেয় না, অতএব এটার মধ্যেও এটা দিয়ে ইনফেকশন হলেও গ্রাফট টেক করবে না। তো আমরা মোটামুটি আজকে স্কিন গ্রাফটের অ্যানাটমি, গ্রাফটের টেকের স্টেপ, কোথায় আমরা গ্রাফট করব কোথায় করব না, তার সাথে বেসিক প্রিন্সিপালস কি প্লাস্টিক সার্জারির, এবং প্লাস্টিক সার্জারি কোথা থেকে আসলে, এই বিষয়গুলো নিয়ে জানতে পারলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা জানবো ফ্ল্যাপ এবং কিভাবে কমপ্লেক্স ওন ম্যানেজ করা হয়, রিকনস্ট্রাকটিভ ল্যাডার কি, এবং মানে ফিউচার অফ দ্য প্লাস্টিক সার্জারি, এইসব বিষয় জানবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এত মূল্যবান একটি ক্লাসের জন্য। আসলে ম্যাম হচ্ছে আপনার এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু শেখা যায় এবং হচ্ছে অনেক কিছু জানা যায় এবং স্টুডেন্টরা অনেক উপকৃত হয়, আমরা অনেক কিছু জানতে পারি। তো অনেক ম্যাম ধন্যবাদ। আশা করি ম্যাম হচ্ছে আপনি হচ্ছে আগামীতেও আমাদের এখানে ক্লাস নেবেন, হচ্ছে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। Thank you so much, ma'am. Assalamu থ্যাংক alaikum. ইউ। আসসালাম।